08। তাহলে কয়টা বাজে এখন? আমরা শুরু করব 20 থেকে, ঠিক আছে? 20 তো বাজেনি, এখন 18 বাজে। 10টা 20 থেকে আমরা শুরু করব। আর সময় হলো কতক্ষণ দিছি? 30 মিনিট। সো আপনাদের 10টা লাগলে আমি এক্সট্রা বাড়াই দেবো, সমস্যা নেই, ঠিক আছে? যদি এক্সট্রা দরকার হয় পরে দিব, বাট সমস্যা নাই, আপনারা শুরু করেন এখন। সো সবাই একটু বই খাতার মোবাইল ব্যাগের ভিতর রাখি। ওকে, বই খাতার মোবাইল ব্যাগের মধ্যে রাখেন। খাতা আসেন আসেন, এখানে চলে আসেন, এখানে একদম ওয়ালের পাশে চলে যান, ওয়ালের পাশে পাস করে দেন। খাতা পাইছেন সবাই? ওকে, আমি কোশ্চেন দিচ্ছি। সবাই কোশ্চেন পাইছেন, খাতা পাইছেন? সবাই পাইছেন তো? ওকে, স্টার্ট। হ্যাঁ, উপরে লেখা আছে দেখেন, টোটাল 20 মার্কস, 10 10 20। ইনস্ট্রাকশনটা পড়েন আগে, ইনস্ট্রাকশন পড়ে তারপর শুরু করেন। খাতা খাতা কলম সব ভিতরে থাকবে, ঠিক আছে? মানে খাতা এগুলো কোনো কিছু থাকবে না বাইরে, সব যেন ভিতরে থাকে। মানে হলো কীভাবে সেটা বিস্তার করা যায়, শুধু সলিউশন করা। পাস করে
চারের জায়গায় 3 হবে। আচ্ছা, তিনটার মধ্যে দুইটা যাবে। হ্যাঁ। একটু আপনার নাম্বারিং গুলো আছে, বাম পাশে যে 1 2 আর নিচে যে 4 আছে ওটা 3 হবে। জি স্যার। তিনটার মধ্যে দুইটা অ্যান্সার করবেন, 10 10 20, টোটাল মার্কস 20। সিটিতে অলওয়েজ 20 থাকে, এটা অলরেডি জানেন আমরা, সিটি অলওয়েজ 20 মার্ক রাখবে। এই জন্য যে কোনো দুইটা ইউজ করলে 20 হবে, 10 10 20। তো এখানে নাম্বারিং করা আছে, এটা নাম্বার দেওয়া আছে। মাস্টার এটা শুধুমাত্র 10, মানে ওটা পারবে 10, ওটা হলো সবচেয়ে ছোট বিষয়। স্যার কি নাম্বারে তিনটা পুরো আপনার দশে টাকা এক্সাম আর 2 এর বি, 2 এর বি কি আছে? অ্যাক্টিভ ও প্যাসিভ। হ্যাঁ এটা ওই যে একটা চার্ট ছিল না, চারটা আঁকতে বলে, ভালোভাবে কোশ্চেনটা বলেন, চারটা জিনিস আছে, চারটাকে ভাগ করতে বলে, রাইট? ভাগ করে এই 1 2 হাতে দিবেন, অ্যাক্টিভ নাকি প্যাসিভ, কোনটা ভায়োলেট করে। যেকোনো একটা দুটো থাকতে পারে। হ্যাঁ থাকতে পারে, তিনটাও থাকতে পারে, বলা যায় না। ওই যে চারটা যেটা করেছিলাম না, ওই চারটা চারটা মধ্যে কোনগুলো ছিল, কিন্তু চারটা তুলে দেওয়া হয়েছে, ওই চারটা এই 1 2 3 4 এটা আলাদা জোর দেয়, কোনটা কি হয় বেশি কিছু দিতে হবে না। সিটি টাইম 15 মিনিট দিলেও হবে, মানে খুব সহজ সিলেবাস, বাংলা ভাষা লিখতে এগুলো এটিকে সব
7 মিনিট আছে 10টা 43 বাজে 7 মিনিট পর শেষ
minutes. বাইরে থেকে 10 মিনিট
আচ্ছা, আপনাদের সিটি শেষ, এখন সিটির কোশ্চেন কেমন ছিল? একটা ধরতে পারেন না লাস্টেরটা, তাই না? আর আর বাকিগুলো, বাকি কিছু তো একদম মানে মুখস্থ ছিল। আচ্ছা, আমি আপনাদের সবগুলো কোশ্চেন মানে সব এখানে লিখে সলভ করে দেবো, ঠিক আছে? ওটা রেকর্ডিংও করব, সবগুলো লিখে সলভ করে দেবো, কিন্তু আচ্ছা সবাই শোনেন আমার কথা, সবাই আমার কথা শোনেন যে আমি সব মানে যা পড়াইছি তার মধ্যে থেকে কোশ্চেন দিচ্ছি। বিষয়টা হলো অনেকে সিটি দেয় নাই, ওরা আবার সিটি দিতে চাবে, এই জন্য এখন সলভ করে দিচ্ছি না। আর ওদের কাউকে কোশ্চেন দিন না বা অ্যান্সার বলে দিন না, ঠিক আছে? আমি ওরা যদি সিটি দিতে চায় তাহলে তো সেম কোশ্চেনে সিটি দিবে, সিটি দিক, তারপরে আমি সলভ করে দেবো, ঠিক আছে? ওদের সাথে কোনো কিছু ডিসকাস করেন না। আচ্ছা চলেন আমরা এখন মার্কার কি করছি আমি, ঠিক আছে? আচ্ছা, তাহলে সিটির কোশ্চেন দেখে অ্যাটলিস্ট বুঝতে পারছেন যে ফাইনালি কীরকম কোশ্চেন আসবে। সব কিছু লিখতে হবে না, আমার কোশ্চেনে হাজার হাজার পেজ নেওয়া অনেক বড় মোটা খাতা দরকার নেই, ঠিক আছে? খুবই অ্যানালিটিক্যাল কোশ্চেন হবে, জাস্ট আপনার বুঝতে হবে। ওই কোশ্চেনের মধ্যে একটু টুইস্ট আছে, আর একটা জিনিস হবে, হ্যাঁ লাস্ট ওইখানে দুইটা অ্যান্সার হবে অ্যাকচুয়ালি। সো আপনার বেসিক্যালি মানে কোশ্চেনটা ধরতে পারলেই জাস্ট এক কথায় অ্যান্সার লিখলেই হচ্ছে, অনেক কিছু লিখতে হবে না। একের হ্যাঁ আচ্ছা, সমস্যা নাই, এরকম মাঝে মাঝে হয়। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা এখন, আপনারা বলছিলেন স্যার এখানে কোনো ম্যাথ নাই, সো আমরা কীভাবে পারবো? সো দেখেন, ম্যাথ না থাকলেও কিছু অ্যানালিটিক্যাল এই টাইপের কোশ্চেন থাকবে। সো এগুলো ম্যাথের মতোই, আপনি জাস্ট একটু ধরে ভালোভাবে অ্যান্সার লিখতে পারলেই হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কিছু ম্যাথমেটিক্যাল জিনিসপত্র পড়ব। এই ম্যাথমেটিক্যাল জিনিসপত্র পড়ার জন্য আমি কিছু জিনিস নিয়ে আসছি, এগুলো একটু দেখি আমরা। সো আমি আগে একটা আপনার লিখে দিই। আচ্ছা, আপনারা তো দেন না, আরেকটা আমি কোশ্চেন করে রাখছিলাম, দেখি টাইম তো নাই আপনাদের। ফাইনাল পরীক্ষা কয়েকদিন পরেই, বুঝতে পারছেন না? টাইম তো নাই। আরেকটা কম্পিউটার অর্গানাইজেশন আছে, কিন্তু কম্পিউটার অর্গানাইজেশন, হ্যাঁ 17 তারিখ, ওটা ভালোভাবে পড়েন। ওটারও সাজেশন হলো জাস্ট আপনার কোড আর ইনস্ট্রাকশনগুলো বুঝলেই হচ্ছে, বুঝছেন? মানে ওইটাতে কটা ম্যাথ থাকবে, সবই তো ম্যাথমেটিক্যাল, ওইটা বাংলা কথা তো নাই, সবই তো হিসাব। আপনার জাস্ট মনে করেন যে এরকম যদি কিছু দেওয়া থাকে যে মুভ করো এল কমা বিএল, তারপরে অ্যাড করো, লাস্টে বললো যে আপনার এই সব কিছু করার পর রেজাল্ট কত আসবে। সো আপনি জাস্ট একটু বুঝা তারপরে রেজাল্টটা লিখলেন, এভাবে। এতটুকু পারলে 10 নম্বর, 15 নম্বর, 20 নম্বর, এতটুকুই, ঠিক আছে? খুবই সহজ, কিন্তু বোঝা লাগবে, নিজে হাতে করা লাগবে খাতায়, না হলে পারবেন না। না, থিওরিতে পিসি দেয় নাকি? এটা কি বললেন? থিওরিতে পিসি দেয় কেউ? হাতে করার মতো ছোটো ক্যালকুলেশনই থাকবে, পিসিতে করার মতো তো বড় ক্যালকুলেশন থাকবে না। কোনো উদাহরণ না, অ্যান্সার জাস্ট এক লাইন, একটা ওয়ার্ড, হাজার হাজার লিখতে হবে না, এক পেজে পরীক্ষা শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সব কিছু লেখা থাকবে, সমস্যা নেই। বা কোনো একটা ছোট একটা প্রোগ্রাম লিখতেও বলতে পারে, ঠিক আছে? ছোট একটা প্রোগ্রাম লিখতেও বলতে পারে, তারপরে ছোট কয়েকটা ইনস্ট্রাকশন দেওয়া থাকতে পারে। কিছু ফ্ল্যাগ পড়াইছিলাম না, বলছিলাম কিন্তু ইম্পর্টেন্ট, ফ্ল্যাগ থাকতে পারে, সবই বলে দিলাম, ঠিক আছে? কারণ আসেই এগুলো, থিওরিতে আসার মতো আসেই এই জিনিসগুলো। বলতে পারে যে অ্যাড ইনস্ট্রাকশনটা ব্যাখ্যা করো, আসে এটা থিওরিতে, বুঝতে পারছেন? আচ্ছা, গেল এগুলো। সো ওইটার জন্য ভালোভাবে প্রিপারেশন নেন, হবে, সমস্যা নেই। আর আজকে আমি আপনাদের কিছু জিনিস পড়াবো, সেটা হলো ক্রিপ্টোগ্রাফি, ঠিক আছে? লিখেন ক্রিপ্টোগ্রাফি সবাই, ফাইনালের জন্য ইম্পর্টেন্ট।
সো ক্রিপ্টোগ্রাফি একটা বড় ফিল্ড অফ এরিয়া সাইবার সিকিউরিটিতে। সাইবার সিকিউরিটির মধ্যে মেইন একটা এরিয়া হলো ক্রিপ্টোগ্রাফি। আমাদের মেসেজ সেন্ড করতে হবে, এখানে আপনার সেন্ডার আছে, এখানে আমাদের রিসিভার আছে। আমরা সেন্ডার থেকে রিসিভারে মেসেজ সেন্ড করব, বাট সমস্যা আছে। সমস্যা কি? মাঝখানে যে কোনো একজন বসে থেকে সেই মেসেজটাকে কি ইন্টারসেপ্ট করে ফেলতে পারে। তাহলে আমরা এমন একটা ওয়েতে মেসেজটা পাঠাবো যদিও ইন্টারসেপ্ট করেও ফেলে, যাতে ও কিছু বুঝতে না পারে। ঠিক আছে, সেটা হলো ক্রিপ্টোগ্রাফি। ক্রিপ্টোগ্রাফি মানে হলো আমরা মেসেজটা পাঠাবো আনরিডেবল ওয়েতে, যাতে কেউ ইন্টারসেপ্ট করে ফেললেও ও মেসেজটা দেখবে, বাট ওটার অর্থ বুঝতে পারবে না। এটাই হলো ক্রিপ্টোগ্রাফি। হ্যাঁ, রাইট। সো ক্রিপ্টোগ্রাফি হলো এই বড় ফিল্ডটা, এবং এর মধ্যে ছোট একটা পার্ট হলো এনক্রিপশন ডিক্রিপশন অ্যালগোরিদম। ঠিক আছে, সো ওগুলো আমরা এখন দেখব। ভাস্ট বা ব্রড এরিয়াটা তো বুঝতে পারছেন, এটা খুবই খারাপ অবস্থা, এটা চেঞ্জ করা লাগবে। আচ্ছা, সো এখন আসেন আমি বলি যে ক্রিপ্টোগ্রাফি অ্যাকচুয়ালি আপনার কীভাবে করতে হয়। ঠিক আছে, আচ্ছা। সো ক্রিপ্টোগ্রাফির মেইন এটা হলো এরকম প্লেন টেক্সট। দেখেন, আমরা যে মেসেজটা পাঠাবো, সাপোজ আমরা যে ভাষায় কথা বলি যে ওয়ার ইজ অনগোয়িং, মানে মনে করেন মিলিটারি মেসেজগুলো এইভাবে হয়। ঠিক আছে, অ্যাটাক 6 o'clock এত ডিগ্রি নর্থ, এটা বললেই মানে এইখানে অ্যাটাক করতে হবে। আচ্ছা, এখন এটা হলো প্লেন টেক্সট। এই মেসেজটাকে আমরা কি বলতেছি? প্লেন টেক্সট, যে ভাষায় আমরা কথা বলি। প্লেন টেক্সটটাকে আমরা এনক্রিপশন অ্যালগোরিদমের মধ্যে দিয়ে দেবো। কি অ্যালগোরিদম? এনক্রিপশন অ্যালগোরিদম। এনক্রিপশন অ্যালগো। তাহলে আমাদের এনক্রিপ্ট হয়ে যাবে মেসেজটা। এনক্রিপ্ট হলে ওই মেসেজ আর বোঝা যাবে না। এনক্রিপশন অ্যালগোরিদমের সাথে আমরা একটা পাবলিক কি পাঠিয়ে দেবো। পাবলিক কির সাথে আরেকটা প্রাইভেট কি থাকবে। তারপরে আমাদের এটা সব কিছু মিলে যেটা পাবো সেটা হলো সাইফার টেক্সট। আর আমাদের সেই প্রাইভেট কি যদি আমাদের কাছে থাকে, তাহলে আমরা কি করতে পারবো? ডিক্রিপশন অ্যালগোরিদমের মাধ্যমে মেসেজটা ডিক্রিপ্ট করে বুঝতে পারবো। ওকে, সো প্লেন টেক্সট এনক্রিপশন অ্যালগোরিদমের মধ্যে দিয়ে পাঠালাম, সাথে একটা পাবলিক কি। পাবলিক কি সবার কাছে থাকবে, বাট প্রাইভেট কি শুধুমাত্র কার কাছে থাকবে বলেন? হ্যাঁ, রাইট, সেন্ডার আর রিসিভারের কাছে। সো পাবলিক কি দিয়ে ওটা পাঠিয়ে দিলেও সবাই যদি ট্রাইও করে খুলতে পারবে না, শুধুমাত্র প্রাইভেট কি থাকলেই খুলতে পারবে। বাট পাবলিক কি পাঠানোর কারণটা কি? যে আমি পাঠাচ্ছি, এটার একটা চিহ্ন হিসেবে পাঠানো, যে হ্যাঁ ও পাঠাচ্ছে, ওর পাবলিক কি এটা। যে আজিম আমাকে একটা মেসেজ পাঠাচ্ছে, মিম পাঠাইছে, এখন দুইজনের পাবলিক কি আলাদা। এখন দুইজনের পাবলিক কি আলাদা থেকে আমি বুঝতে পারবো যে কে পাঠাইছে। আর প্রাইভেট কি যদি আমার কাছে আজিমেরটা থাকে, তাহলে আজিমের মেসেজ খুলতে পারবো, দেখতে পারবো, বুঝতে পারবো। আর ওরটা যদি না থাকে তাহলে ওরটা বুঝতে পারবো না। ঠিক আছে, সো এই তারপরে এনক্রিপ্ট করে যে মেসেজটা পাঠায়, দ্যাট ইজ কল্ড সাইফার টেক্সট। তাহলে আমি প্রাইভেট কিটা থাকলে সেটাকে ডিক্রিপশন অ্যালগোরিদমের মাধ্যমে খুলে আমি মেসেজটা বুঝতে পারবো। এটাই হলো হোল প্রসেস ক্রিপ্টোগ্রাফি। ক্লিয়ার? অনেক। হ্যাঁ, বলেন। সাইফার টেক্সট হলো আপনার প্লেন টেক্সটকে এনক্রিপশন অ্যালগোরিদমের মধ্যে দিয়ে পাঠালে যেটা হিউম্যান রিডেবল মেসেজ আর থাকে না, সেই মেসেজকে সাইফার টেক্সট বলে। সাইফার টেক্সট নন হিউম্যান রিডেবল, মানে আমরা এই সাইফার টেক্সট কাইন্ড অফ ওইটাকে যদি সাইফার টেক্সটে করি, তাহলে এরকম এ বি আর এরকম কিছু একটা আসবে। ঠিক আছে, যেটা আমরা কেউ বুঝতে পারবো না। বলেন বলেন ঠিক আছে, ওকে, তাহলে বুঝতে পারছেন। এখন এগুলো অনেক ডিটেলস আছে, বাট ডিটেলস পড়াবো না, আমি ডিরেক্ট মেসেজ চলে যাই। এখন আপনাদের এই যে প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সটে কনভার্ট করবো, সাইফার টেক্সটে প্লেন টেক্সটে কনভার্ট করবো, এটার জন্য ম্যাথ আছে, সেই ম্যাথটা আমি করাবো, যেটার নাম হলো RSA অ্যালগোরিদম।
সো আমরা এখন পড়বো আরএসএ অ্যালগরিদম। সো প্লেন টেক্সটকে আমরা এম দ্বারা ডিনোট করি এবং উই আর ডিনোটিং সাইফার টেক্সট উইথ সি। দ্যাট মিনস প্লেন টেক্সট কি আপনারা বুঝতে পারছেন, এটা হিউম্যান রিডেবল, আর সাইফার টেক্সট হিউম্যান রিডেবল না। ঠিক আছে, এটা আমরা বুঝতে পারবো, এটা আমরা বুঝতে পারবো না। আচ্ছা, সো ম্যাথের সি আর এম মানে কি, সি মানে কি বলেন সাইফার, আর প্লেন টেক্সট মানে কি এম। আচ্ছা, সো আমাদের ফর্মুলা হলো সি ইজ ইকুয়াল টু এম টু দি পাওয়ার ই mod n. This is our formula where mod means modulus operation. What is modulus? 2 mod 3, right, is equal to 1. Modulus operation, ভাগশেষ বের করা। আচ্ছা, so c is equal to m to the power e mod n, m is equal to c to the power d mod n. This is our encryption and decryption formula. Okay. এটা n, এটা কি বোঝা যাচ্ছে না n? আচ্ছা, সো এই ফর্মুলাটাকে আমরা একটু বাড়ায় লিখতে পারি। দেখেন সি এর ভ্যালু তো আমরা জানি, তাই না? সো সি এর ভ্যালুটা যদি আমরা এখানে বসাই দিই, এভাবে ওই ফর্মুলা লেখা যায়। সো হোয়াট ইজ ই হেয়ার? E means encryption key. E means encryption key. And what is D? D means decryption key. Okay. So E means encryption key and D means decryption key. এন, আচ্ছা তাহলে আমার এনটা একটু ভালো করতে হবে, কেউই বুঝতে পারতেছে না, সরি। আচ্ছা, এনটা আর একটু ভালো করে লিখতে হবে। হ্যাঁ, এইভাবে লিখতে হচ্ছে, এবার বুঝলেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, এক্সের মতো হয়ে যায়। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, সো ভেরি ইম্পর্টেন্ট ডিসকাশন হলো সেন্ডার জাস্ট নো। আচ্ছা, ভিডিও কি অন আছে না অফ আছে একটু দেখেন। ই রিসিভার জাস্ট নো, ডি বোথ জাস্ট নো, এন। ওকে, আমি সেন্ড করতেছি, সো আমি এনক্রিপশন অ্যালগোরিদম দিয়ে সেন্ড করবো। দ্যাটস ওয়াই I know the E encryption key because I know how I encrypted the message. আচ্ছা, এতটুকু উঠানো হয়েছে, তাহলে ব্যাখ্যা করি আমি। হ্যাঁ, হ্যাঁ, মানে এই ফর্মুলাটাকে একটু বড় করে লিখলাম, মানে এটাও ইউজ করতে পারবেন, ওইটাও ইউজ করতে পারবেন। ওকে, উঠানো হলে সবাই একটু এইদিকে মনোযোগ দেবো। আগে উঠান সবাই, তারপরে বলবো। অনেকে একটু পিছায় থাকেন, পিছায় থাকবেন না।
ওকে। ডি প্রাইভেট। তাহলে বুঝাই দিই। আচ্ছা, প্লেন টেক্সট denoted by M, ciphertext denoted by C. Formula, if we want to calculate ciphertext, then M to the power E mod N. What is E? E is nothing but encryption key. So I am sender. Encryption key will be known by only me. Okay, so sender just know E and it is public key. Then receiver only can decrypt the message if he one and only know the decryption key. What is D? So a D, C to the power D mod N will give you the plain text যেটা আমি সেন্ড করলাম। ঠিক আছে, যেটা আমি সেন্ড করছি সেটা আপনি ডিক্রিপ্ট করতে পারবেন এই ফর্মুলা দিয়ে, যেখানে ডি কি, ডি হলো রিসিভারের প্রাইভেট কি, এক কথায় ডিক্রিপশন কি। ঠিক আছে, ডি ফর ডিক্রিপশন কি, যেটা অনলি রিসিভার জানবে, শুধুমাত্র ওর কাছেই থাকবে। আর সবাই এন নামে আরেকটা জিনিস জানবে, এন হলো জাস্ট একটা নাম্বার আর কিছু না, যেটা দিয়ে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা হয়। ক্লিয়ার? না, ইনক্রিপ্ট আপনার এটা হলো পাবলিক, এই অ্যালগোরিদমটা হলো পাবলিক কি এনক্রিপশন। ঠিক আছে, পাবলিক কি এনক্রিপশন অ্যালগোরিদম। সো এই জন্য আপনার এখানে এনক্রিপ্টটা পাবলিক রাখা হয়, এটাও প্রাইভেট করা যায়, ওই অ্যালগোরিদম আলাদা। ঠিক আছে, ওকে, এটা হলো পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি। এ পর্যন্ত ক্লিয়ার সবাই? আচ্ছা, এগুলো না বুঝলে ম্যাথ পারবেন না। আচ্ছা, আর পেয়ার তো বুঝতেই পারছেন যে দুইটা মিলে একটা পেয়ার, কি পেয়ার। সো পরীক্ষায় আপনাকে আমি এটা বের করতে বলতে পারি যে কিছু একটা কি দিয়ে দিলাম, একটা পেয়ার বের করতে বলতে পারি, বা কিগুলো নির্ণয় করতে বলতে পারি। নাও আমাদের যে কি ছিল দুইটা কি, ওয়ান ইজ প্রাইভেট কি, পাবলিক কি, আর এনক্রিপশন কি আর ডিক্রিপশন কি, যেটাই বলি একই জিনিস। ঠিক আছে, পাবলিক আর প্রাইভেট কি। পাবলিক আর প্রাইভেট কি তো হঠাৎ করে চলে আসবে না, বা কেউ আপনাকে এটা দিয়ে দিবে না, এটা জেনারেট করতে হবে। ঠিক আছে, সো আমরা এখন পড়বো কি জেনারেশন। কীভাবে আমরা কিটা বের করতে পারি বা জেনারেট করতে পারি। সো এটা জেনারেট করার জন্য আমাদের কিছু উপায় আছে, স্টেপ আছে, স্টেপগুলো আমি লিখে দিই। স্টেপ 1, at first note down করেন, then I will describe each of the step. ওকে, বাট নোট ডাউন করেন, কেউ পিছিয়ে থাকবেন না। আর যার ভালো লাগতেছে না চলে যেতে পারেন ক্লাস থেকে। এগুলো খুবই কঠিন, এক লাইন না বুঝলে পরেরটা বুঝবেন না।
আরেকটা স্টেপ আছে, এখানে লিখে দিই। আচ্ছা, এখানে লিখলে দেখা যাবে না, আপনারা একটু লিখেন। ওপরেরটা হয়েছে না, উপরেরটা মুছে দিই। যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে প্রোগ্রামিং করছেন তাদের জন্য এগুলো খুবই ইজি, যারা কোডিং করেন নাই তাদের জন্য একটু কঠিন লাগবে। পুরোটাই নাম্বার থিওরি। আমি একটা ম্যাথ করে পুরোটা বুঝাই দেব, বাট ম্যাথের আগে জাস্ট I will describe the steps for more clarification. Okay, finish. Right, less than. দুটাই less than. ও এখানে আরেকটা জিনিস লিখতে হবে, একটা জিনিস মিস হয়েছে, একটু লিখেন সবাই। এখানে এটা অ্যান্ড আছে, আরেকটা অ্যান্ড স্টেপ 1। ওকে, স্টেপ 1 ধরি আমরা, কি জেনারেশন। সো উই হ্যাভ টু কিস ফর cryptographic process. One is public key, another is private key, or we can say encryption key or decryption key, right? So we have to generate these two keys. কি জেনারেশনের জন্য আমাদের স্টেপসগুলো আমি এখানে লিখে দিছি। এখন স্টেপসগুলো কি? স্টেপ 1, step 1 is we have to select two large prime number. What is prime number? A number greater than 1 will be only divisible by 1 and itself is called prime number. So we have to select two large prime number. Okay, then large, right, not small, large prime numbers. Any two prime numbers randomly select. Okay, then calculate n, right, randomly. Then calculate n equal to multiplication of two prime number p and q, p cross q multiplication. Then calculate phi n is equal to p minus 1 into q minus 1. Phi n is called Euler-Tocient function. Euler-Tocient function ফার্স্ট ইয়ারে সবার পড়ার কথা, এটা Euler-Tocient ফাংশন যারা কোডিং করছি। Euler-Tocient ফাংশন, ইউলার ফি ফাংশন, নাম্বার থিওরি, ডিভিজর, তারপরে ইন্টিজার ডিভিশন, সিভ অফ স্থসেন্স, ঠিক আছে? ফার্স্ট ইয়ারে এগুলো পড়াই প্রবলেম সলভিংয়ে। যাই হোক, না পড়লে আমরা সামনে ওই যে কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে একটা হচ্ছে না, ওটার মধ্যে আমরা এগুলো সব পড়বো। আচ্ছা, যাই হোক, ওটার দরকার নেই, আপনারা তো অনেক সিনিয়র হয়ে গেছেন এখন। সো এগুলো আপনার না, ওগুলো মানে জুনিয়ররা পড়ে, ওগুলো কাজে লাগায় এখন আপনারা এগুলো করবেন। So this is called Euler phi function or Euler-Tocient function. Somebody calls Euler phi function, phi or phi or tocent, same. Okay, denoted by phi of n. This symbol is called phi. Okay, this symbol is called phi, and this symbol is called psi.
দ্যাট ইজ সাই, দ্যাট ইজ ফাই। ক্লিয়ার? দুটার মধ্যে লাগানো, প্যাচ লাগানো যাবে না, না ওইটা না। আচ্ছা, দেন স্টেপ 4, চুজ ভ্যালু অফ ই। এখন আমরা ই বের করব যে ই এনক্রিপশন কিটা আমাদের কি হবে। সো হাউ টু চুজ ই? ই মাস্ট বি গ্রেটার দেন 1 অ্যান্ড লেস দেন 5 of n, and two condition, this must be true and this also have to be true. Okay, so GCD of phi n and e equal to 1. GCD means Gaussian, greatest common divisor, not least common divisor, LCS না, লসাগু না, গসাগু। এর ভ্যালুটাই তো আপনি চুজ করবেন র্যান্ডমলি কয়েকটা ভ্যালু ধরে ধরে দেখা লাগবে যে অ্যাকচুয়ালি এই দুইটা কন্ডিশন ফিল আপ করতেছি কিনা। যদি ফিল আপ করে তাহলে ওইটা আমার ই, ক্লিয়ার? তাহলে আমার ই। আচ্ছা, দেন 5, ক্যালকুলেট ডি। ই তো পেলাম, we had two keys, encryption and decryption, E and D. E is we got the E. Now we have to calculate the D. So D equal to e to the power 1 mod phi of n. Okay, e to the power 1 mod phi of n. This can be written as e d, e into d, 1 by e multiply, right? E d into 1, এখানে 1 থাকবে mod phi of n. সো এটাকে এভাবে লেখা যায়, মডুলাস নাম্বার থিওরিতে আপনারা জানেন যে এইখানে মড করা এখানে মড করা একই কথা, ঠিক আছে? সো ই টু পাওয়ার ডি মড ফাই এন ইকুয়াল টু 1 আসবে, একই জিনিস। এই লাইন আর এই লাইন ইকুইভ্যালেন্ট, দ্যাটস ওয়াই উই ইউজ ইকুইভ্যালেন্ট সাইন, নট ইকুয়াল সাইন। ক্লিয়ার? সমতা, রাইট। ওকে, সো এখন একটা ম্যাথ করে আমি বুঝাই দিই। যারা ম্যাথ করতে চাইছিলেন কেমন লাগতেছে? ক্রিপ্টোগ্রাফি ম্যাথের মধ্যে সবচেয়ে সহজ ম্যাথ এটা। আচ্ছা, আমার এই খাতার মধ্যে পুরোটাই ক্রিপ্টোগ্রাফি ম্যাথ এবং আমি সবচেয়ে সহজটাই চুজ করছি আপনাদের জন্য। সো চলেন আমরা একটা এনক্রিপশন ডিক্রিপশন অ্যালগোরিদম দিয়ে আমরা একটা মেসেজ পাঠাই। এক্সাম্পল 1, স্টেপ 1 কি জানো, আমাদের কি জেনারেশন করতে হবে, তাই না? সো স্টেপ 1 হলো দুটা লার্জ প্রাইম নম্বর সিলেক্ট করতে হবে। সো লার্জ প্রাইম নম্বরের মধ্যে আমি মনে করেন যে একটা বড় নিলাম, আরেকটু বড় নিলাম, দুটো তো প্রাইম নাম্বার। ওকে, আমি যদি এখানে 11, 17 নিতাম কোনো সমস্যা নেই, নেওয়া যাবে। আমি যদি এখানে 11,111 নিতাম নেওয়া যাবে, 11,111,000 নিতাম তাও নেওয়া যাবে, সমস্যা নেই। যেটা নেবেন সেটা কাজ হবে। একটা ক্যালকুলেশন একটু বড় হবে, একটা ক্যালকুলেশন ছোট হবে। যেটা আমরা হাতে ক্যালকুলেশন করতেছি এই জন্য একটু ছোটো নিলাম। ক্লিয়ার? আচ্ছা, বাট আপনাদের কাছে তো ক্যালকুলেটর থাকবে, তখন আপনারা বড় নিয়েও করতে পারবেন। এ পর্যন্ত ক্লিয়ার? ওকে, নাও phi of n. How to calculate phi of n? p minus 1, q minus 1, p minus 1, 2, q minus 1, 10. এখন ই চুজ করতে হবে। ইটা আপনারা চুজ করেন। ই কীভাবে চুজ করবেন এটা একটু ফর্মুলা দেখে চুজ করেন, এটা পারবেন। এটা ফার্স্ট ইয়ারে পড়া দেখা পারবেন আপনারা, না পারলে আমি করে দেবো, সমস্যা নেই।
ই তো একটা একটা E1 E2 অনেকগুলোই না সেভেন থ্রি মানতেছে থ্রি তো মানতেছে সেভেন আরো মানে 11 না 11 তাহলে স্যার ওয়ান থেকে 20 এর মধ্যে যে 30 না আমি একটু দাঁড়ান একটু চিন্তা ভাবনা করে দেখি আমাদের কি করতে হবে ওয়ানের থেকে বড় এবং ফাইনের থেকে ছোট দ্যাট মিনস 1 থেকে আমরা কি ফাইনের ভ্যালু কি কথা বলুন না 1 থেকে 20 1 থেকে 20-এর মধ্যে যে কোনো ভ্যালু আমরা নিতে পারি কিন্তু মিম এদিকে সবাই এদিকে কিন্তু আমাদের কি করতে হবে আমাদের গসাগু করে দেখতে হবে কার সাথে গসাগু করবো জিসিডি অফ ফাইন আর হলো ই যেটা আমরা চুজ করবো সেটা অবশ্যই 1 হওয়া লাগবে তার মানে বুঝতে পারতেছেন যে গসাগু মানে কি লিস্ট কমন ডিভিজর গ্রেটেস্ট কমন ডিভিজর মানে ডিভিজরগুলোর মধ্যে গ্রেটেস্ট থাকা লাগবে তাই না আচ্ছা জিসিডি এটা কি 20-20-এর সাথে এটা 20-এর সাথে এটা করলে আমার 1 আসা লাগবে গসাগু আচ্ছা এখন আপনি যদি 5 নেন 5 নিলে তো হচ্ছে না দেখেন 5 দিয়ে ভাগ দিলে 4-5-20 হয় 4 হয় 1 কিন্তু আসে না ঠিক আছে কিন্তু আপনি যদি 7 নেন 7 নিলে কি এই দুটার মধ্যে যে কমন ডিভিজর কিন্তু 1-ই আসবে তাই না হ্যাঁ 3 নিলেও কিন্তু আপনার এই যে দেখেন এই আসতেছে 19 নেন 19ও কিন্তু হবে 13 নিলেও কিন্তু হবে রাইট সো এটার আমি একটা বাংলা কথা লিখে দিই তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন ঠিক আছে এটা চুজ করার জন্য আমি একটা বাংলা কথা লিখে দিই যে কোনো মান একটা কো প্রাইম চুজ করলে হচ্ছে আমাদের কোপ্রাইম মানে ওই নাম্বার এবং আরেকটা যে নাম্বার ফাইন এই দুটার মধ্যে অনলি একটা কমন ফ্যাক্টর থাকবে যেটা কি 1 কারণ দেখেন 1 দিয়ে আমি 7কেও ভাগ দিতে পারি 20কেও ভাগ দিতে পারি 1 ছাড়া আর অন্য কোনো কিছু দিয়ে ভাগ দিতে পারি না সেম ঠিক আছে ওকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে জিসিডি বের করা শিখবেন ঠিক আছে দেখবেন যে আপনারা যেগুলো বলতেছেন না অনেকগুলো কিন্তু হবে না মিলবে না 9 কি হবে আমার মনে হচ্ছে 9 হবে 9 কিন্তু হবে না
9 হবে না, তারপরে এরকম অনেকগুলো দেখে মনে হবে যে বাইরে থেকে হচ্ছে প্রাইম, বাট আসলে হবে না, বুঝছেন? মানে অনেক নাম্বার আছে যেগুলো জোড়, সেগুলো তো হবে না, বোঝা যাচ্ছে। বাকি অন্যগুলোও কিন্তু হবে না। সো জিসিডি ক্যালকুলেট করবেন পরীক্ষার হলে। না 15 তো হবে না, 5 4 5 20 3 5 15 হবে না। এক ছাড়া অন্য আরেকটা ফ্যাক্টর থাকছে, তার মানে ওটা হবে না। সো জিসিডি কীভাবে বের করে এটা শিখবেন আবার ভালোভাবে হাতে কলমে, ঠিক আছে? 2টা নম্বর দেখেন কীভাবে জিসিডি বের করবো। ওকে, এ পর্যন্ত শেষ। এখন তো আমরা ম্যাথ করব। এখন আমাদের ই তো বের হয়ে গেল, রাইট? ই একটা কি পেয়ে গেলাম, ইনক্রিপশন কি পেয়ে গেলাম। এখন তো আজিম সহজেই মেসেজ পাঠাতে হবে, মেসেজটা ইনক্রিপ্ট করবে, মেসেজ পাঠিয়ে দিবে। কিন্তু যে মেসেজ পাঠালো ঠিক আছে, বাট খুলবে কীভাবে? আরেকজন ডিক্রিপ্ট করা লাগবে। নরমালি তো এনক্রিপশন ডিক্রিপশন কি সেম থাকে না, ওইখানেও ডিক্রিপ্ট করার সময় কিটা দিলে আবার রিভার্সে এখানে ডিক্রিপ্ট হয়। আচ্ছা, এটা হওয়ার, কিন্তু আপনার পাবলিক কি এনক্রিপশনে আমরা আপনার পাবলিক কি ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে পাঠাই। দাঁড়ান আরেকটা জিনিস করে তারপরে বোঝাচ্ছি এটা, ঠিক আছে? আচ্ছা, এ পর্যন্ত ক্লিয়ার? এখন আমরা ডি বের করবো। এগুলোর মধ্যে কোনো একটা ধরতে হবে। ডি কীভাবে ক্যালকুলেট করবো? ইকুয়াল দিয়ে ম্যাথ করার সময় করতে পারেন, সমস্যা নেই। এখানে ডি এর মান কত হবে বলেন? খুবই সহজ, একদম মানে ক্লাস 3 4 ম্যাথ। ডি এর মান কত? ওটা মোট 20 দা মোট করলে অ্যান্সার উইল বি 1। সো কত আসবে? একদম ছোটোবেলা ম্যাথ, লসাগু গসাগু যখন করতাম। থ্রি শেষ। 3 7 21, 21 20কে 21 দিয়ে ভাগ দিলে 1 থাকে, 20 1 20, হাতে থাকে 1, ভাগ শেষ 1 শেষ। মডুলাস নয় তো ভাগ শেষ। ওকে, তাহলে আমাদের ই কত পেলাম? ই ইজ ইকুয়াল টু 7 আর ডি কত পেলাম? 3। তাহলে আমাদের কি পেয়ার কি হবে? পাবলিক কি। আমরা পাবলিক কি হলো এটা পাঠাই দিব। আর প্রাইভেট কি কি পাঠাবো? প্রাইভেট কি। শেষ, ম্যাথ শেষ না, কি জেনারেশন শেষ মাত্র। হ্যাঁ না, আসলে ডি এর মান বোঝাবো না, মানে মজা না সত্যি। ডি এর মান আসলে বোঝানোর কিছু নাই। ভাগ শেষ, ভাগ করলেই হচ্ছে, করা আছে ভাগ। ও বোঝানো তো আছেই, এই কি আমি তো বুঝাইছি। এই যে 3 7 21, 21কে 20 দিয়ে ভাগ করলে 1। মানে ওটা দেওয়াই আছে, আমরা ডিভাইড করতেছি। 3 7 21, 20 1 20, ভাগ শেষ তাহলে কি 1, তাই না? হ্যাঁ এটাই তো বলতেছে ফর্মুলাতে। ইয়েস,
আমরা অনলি কি জেনারেশন শেষ করছি, পাবলিক কি পাইছি, প্রাইভেট কি পাইছি। এখন এই দুইটা কি মেসেজের উপর অ্যাপ্লাই করে আমরা এনক্রিপ্ট করব, তারপর আবার ডিক্রিপ্ট করব। ঠিক আছে, মাত্র আমরা এনক্রিপশন আর ডিক্রিপশনের জন্য কি বের করলাম। এখন এই দুইটা কি অ্যাপ্লাই করে কি করব, আমরা এনক্রিপশন করব, ডিক্রিপশন করব। RSA অ্যালগরিদম যদি বুঝেন, ফাইনাল ইয়ারে থিসিস সাইবার সিকিউরিটিতে করার মতো যোগ্যতা অর্জন করে স্টুডেন্টরা। ঠিক আছে, নতুন একটা কি দেয়া করা যায়। MSc-তেও এই ধরনের থিসিস হয়, MSc-তে এই ধরনের রিসার্চ হয়। সো আপনারা এগুলো নিয়ে ফাইনাল ইয়ারে থিসিস করতে পারেন। ঠিক আছে, জিনিসগুলো অনেক মজার না, দেখতেছেন না, মানে মাথা খাটানোর মতো জিনিস। আচ্ছা চলো, তাহলে আমরা এখন এনক্রিপশনটা করি আগে, তারপর ডিক্রিপশন করব। সো আগে এনক্রিপশন করি। আমি যে ফরম্যাটে লিখতেছি এইভাবে আপনারা পরীক্ষার খাতায় লিখবেন। সো প্লেন এনক্রিপশনে প্লেন টেক্সট কী ছিল আমাদের? প্লেন টেক্সট M, তাই না? আচ্ছা, সো ধরি যে একটা প্লেন টেক্সট আমরা পাঠাচ্ছি। ঠিক আছে, প্লেন টেক্সট আমরা ধরে নিলাম, এটা পরীক্ষার খাতায় আমি দিয়ে দিব। ঠিক আছে, ওকে, পরীক্ষার খাতায় আমি এটা দিয়ে দিব যে প্লেন টেক্সট কি। প্লেন টেক্সটের মান আমি দিলাম হলো আপনার এরকম একটা দিলাম, দাঁড়ান, এটা হলো প্লেন টেক্সট দিলাম iOS 2। ওকে, তার মানে iOS 2 এর iOS এর 2 তলায় অ্যাটাক করো, সব ফ্যাকাল্টি মারা যাবে। ঠিক আছে, সো এরকম একটা প্লেন টেক্সট দিলাম। এখন ইন জেনারেল আপনার প্লেন টেক্সটে মানে অনেকভাবে করা হয়, বাট একটা জেনারেল নিয়ম হলো এখানে কয়টা লেটার আছে এটা গোনা, 1 2 3 4, তাই না? 4টা লেটার আছে না, এই জন্য এখানে M এর ভ্যালু কত হবে? 4। বাট M এর ভ্যালুটা আমি চাইলে পরীক্ষা দেওয়াও দিতে পারি। ঠিক আছে, যদি দেওয়া না থাকে, এরকম একটা মেসেজ দেওয়া থাকে, তাহলে আপনার গুনবেন, গুনে যেটা আসবে সেটা এখানে লিখে দেবেন। ওকে, হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, ইয়েস। আর এটা তো আমাদের কি দেওয়াই আছে, তাহলে এখন আমাদের কি সাইফার টেক্সট, প্লেন টেক্সট আমরা পেলাম, এখন সাইফার টেক্সট বের করতে হবে। সাইফার টেক্সট সি, ফর্মুলা কি কে বলতে পারবে? M টু দি পাওয়ার, হ্যাঁ, M টু দি পাওয়ার E মডার্ন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান, এখানে একটু মনে হয় কোনো ভুল করছি আগে। আচ্ছা করি আগে, সমস্যা নাই। C ইজ ইকুয়াল টু M টু দি পাওয়ার E মড N। আচ্ছা, এনটা একটু ভালো করে লিখি। হ্যাঁ, সাইফার টেক্সট, ওকে ওকে, দাঁড়ান, এখানে আচ্ছা আগে এটা আমরা করে দেখি কি আসে। 4 টু দি পাওয়ার 7 মড N, N কত? N কত ছিল আমাদের? N 33, হ্যাঁ হ্যাঁ, N 33 ছিল। এটা করে দেখেন তো কত আসে। তারপরে দেখতেছি কাহিনী। এখানে একটা কিছু ভুল হয়েছে, আমি কোনো একটা ভুল করছি মনে হচ্ছে আমার। M is equal to 4। আচ্ছা, প্লেন টেক্সটের মানটা দেওয়া থাকবে আমাদের, প্লেন টেক্সট এভাবে ধরা যাবে না, প্লেন টেক্সটের মানটা দেওয়া থাকবে। আচ্ছা ওয়েট করেন 1 মিনিট, একটা জিনিস ভুল হয়েছে।
আচ্ছা, আমাদের যে মেসেজটা, ঠিক আছে, ওই মেসেজটা আমরা ডিক্রিপ্ট করার পর হলো এই মেসেজটা পাবো, এটা হবে আমাদের অ্যান্সার, মানে ডিক্রিপশনের পরে এটা পাবো। কিন্তু প্লেন টেক্সটের মান দেওয়া থাকবে, প্লেন টেক্সটের মান আপনাদের দেওয়া থাকবে হলো কোনো কিছু একটা দেওয়া থাকবে। আমি এখানে ধরে নিই যে প্লেন টেক্সটের মান দেওয়া আছে 31, ওকে, প্লেন টেক্সটের মানটা দেওয়া থাকবে। ওকে, সো প্লেন টেক্সটের মানটা আপনাদের দেওয়া আছে। এখন তাহলে এখানে কী হবে, 31 টু দি পাওয়ার 7 না, মড 33, হিসাব করেন এটা কত আসে, হিসাব করে বলেন আমাকে। এবার ঠিক আছে, মোবাইলের র্যাম ট্যাম ক্র্যাশ করতে পারে, মোবাইলে দিন না, ক্যালকুলেটারে দেন, আর হইলো ভালো। ক্যালকুলেটার দেন, হ্যাঁ, ক্যালকুলেটারে ভাগশেষ বের করতে পারেন, ভাগশেষ কিন্তু ভাগফল না। ফোর, হ্যাঁ, গুড, 4 আসে। সো ক্যালকুলেটার দিয়ে আসছে না, ওকে। সো সাইফার টেক্সট হলো আমাদের 4, আমাদের এনক্রিপশন করা শেষ। আমরা দেখেন পাঠাচ্ছি হলো 31, বাট সাইফার টেক্সট কী হয়ে গেলো 4, বুঝতে পারতেছেন? আমি 31 পাঠাচ্ছি, আজিমকে বলতেছি তুমি, মানে আমি ওর কাছে 31 পাঠালাম, বাট মাঝখানে আপনারা কেউ একজন মেসেজ দেখে নিলেন, কী দেখতে পাচ্ছেন 4। সো আসল মেসেজটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এভাবে এনক্রিপশনটা কাজ করে, এভাবে আপনার ভাগ করে করে মানে ডিক্রিপ্ট করে এনক্রিপ্ট করে করে যায়। সো এখন আমাদের সাইফার টেক্সট বের করা শেষ, এনক্রিপশন শেষ, এনক্রিপশন করা শেষ, এখন আমরা ডিক্রিপশন করব। আচ্ছা, ডিক্রিপশনের ফর্মুলা কি? এনক্রিপশন করলে আবার ভালোভাবে বুঝি, এনক্রিপশন করলে আমরা কি পাবো, সাইফার টেক্সট সি, ডিক্রিপশন করলে আমরা কি পাবো, এম, ঠিক আছে। আচ্ছা, সো সাইফার আমাদের ফর্মুলা কি, এম ইজ ইকুয়াল টু সি টু দি পাওয়ার সি কত 4 টু দি পাওয়ার 3 মড কত 33, তাহলে কত আসে বলেন? ক্যালকুলেটার সহ পরীক্ষা হলে যাওয়া লাগবে। আচ্ছা, আপনি নিয়ে যান না, সমস্যা নেই, বাকিরা অবশ্যই ক্যালকুলেটার নিয়ে যান, কামরুজ্জামান বাদে, ঠিক আছে। 1 ভুল হয়েছে, তাহলে মোবাইল এরর দিছে। 31 গুড। দেখেন আমার কাছে কি ছিল, ডিক্রিপশন কি ছিল, ডিক্রিপশন কি প্রাইভেট কি, ডিক্রিপশন কি প্রাইভেট কি না, ডিক্রিপশন কি তো আমরা বের করছিলাম 3, মনে আছে? দ্যাটস ওয়াই আমি শুধুমাত্র এটা মেসেজটা বের করতে পারছি। আমাকে কত পাইছিল, 31 পাঠাইছিল, আমি 31 পাইছি, মিলছে না? ম্যাথের অ্যান্সার আপনি পরীক্ষা হলে বুঝে যাবেন। আপনি 31 পাঠাইছিলেন, 31ই পাইছেন, শেষ, ম্যাথ শেষ। 10 না, 10 না, এরকম ম্যাথ দিলে 20 দেবো একটা ম্যাথে, হ্যাঁ। তাহলে এই এতটুকু ভুল লিখছিলাম, এটা জাস্ট ই করেন, আমি প্লেন টেক্সট দিয়ে দেবো আপনাদের, ওকে, ঠিক আছে। তাহলে এনক্রিপশন এটা, ডিক্রিপশন হলো এটা। হ্যাঁ, 33 কি না, এটা বের করলেন আপনি, এটা বের করছেন না ম্যাথ করে?
আমি যদি এই কোশ্চেন দিই তাহলে আপনারা এখান থেকে সাইফার টেক্সট বের করা যাবে না? ফাইন্ড আউট সাইফার টেক্সট বের করো, তারপরে আর হলো ডিক্রিপশন কি বের করো। এটা বাসায় করবেন। ঠিক আছে? অ্যাসাইনমেন্ট এটা, ওকে? আচ্ছা, শিখাচ্ছি আমি, সমস্যা নেই। হ্যাঁ, আরও কিছু অ্যাসাইনমেন্ট দেবো, সব কিছু একসাথে করে আমাকে পিডিএফ মানে খাতায় লিখে জমা দিন, হাতে লিখে। এ পর্যন্ত শেষ? বসেন বসেন, আবার বসেন সবাই। কি ব্রেক চাচ্ছেন? না, অর্গানাইজেশন ক্লাস অর্গানাইজেশনের সময়। আজকে তো এটাই শেষ করতে পারবো না আমি, টপিক এই টপিক তো শেষ করতে পারবো না আমি, আমার আবার ক্লাস আছে। ও একটা খেতে দুইটা? ও হ্যাঁ, কিন্তু ভাই একটু ব্রেক তো না লাগবে। সারাদিন যদি আমি পড়াই তাহলে আমার তো মাথা নষ্ট হয়ে যাবে। সমস্যা নাই, বাসায় গিয়ে কী করবেন? এখানে ঘুরেন, গল্প করেন, বসে থাকেন। আচ্ছা, সবাই এখন একটু এদিকে তাকায়। আবার ক্যালকুলেটরে মোড বের করতেছেন, ফোনেও বের করতেছেন, বাট কতক্ষণ পর্যন্ত বের করা যাবে? একটা তো লিমিট আছে। দেখেন তো এটা বের করা চাই কিনা। বুঝতে পারছেন 23⁻³ কত আসবে? যদি 23⁻31 আসে তাহলে কি বের করতে পারবেন? এটা কি ক্যালকুলেটারে হবে? মোবাইল নষ্ট হয়ে যাবে, মোবাইলে র্যাম ক্র্যাশ করবে। ঠিক আছে? সো এগুলো দিন না, এবং এগুলো করা যাবে না। সো ক্যালকুলেটার পরীক্ষা হলে নিয়ে গেলেও লাভ নাই যদি বড় মান আসে। 17 আসছে না? 17 না, এটা হ্যাঁ 17, হ্যাঁ ঠিক আছে, মোবাইলে আসছে। আচ্ছা, মোবাইলে আসতেছে, ভালো। আচ্ছা, সো ক্যালকুলেটারে ইউটিউব দেখে শিখে নিতে পারবেন, সমস্যা নেই। ইউটিউবে জাস্ট একটা ভিডিও সার্চ দিয়ে শিখে নিন। সো এখন আসেন আমি আপনাদের হাতে কীভাবে করে সেটা শিখিয়ে দিই। ঠিক আছে? ক্লিয়ার? শিখবেন নাকি মানে নিজেরা শিখে নিতে পারবেন? নিজেরা পারলে নিজেরা শিখে নিন, সমস্যা নাই। না মানে জিনিসটা হলো আপনার ক্যালকুলেটারটা বের করতে পারবেন, বাট একটু বড় মান হলে সমস্যা হবে। আপনারা চাইলে ইউটিউব থেকেও শিখে নিতে পারেন। আচ্ছা, তাহলে একটা দুইটা দেখাই দিই আমি, বাকিটা একটু নিজেরা শিখে নিন। এই জন্য আমাদের জানতে হবে একটা নতুন কনসেপ্ট, সেটার নাম হলো মডুলার এক্সপোনেনশিয়েশন। ওকে, সো মডুলার এক্সপোনেনশিয়েশন আর কিছুই না, a⁴ b mod m, দিস ইজ কল্ড মডুলার এক্সপোনেনশিয়েশন। এক্সপোনেনশিয়েশন মিনস আপনার পাওয়ার mod n। সো আমরা যে কোনো মডুলার এক্সপোনেনশিয়েশন খুব সহজে এটার সাথে বের করতে পারি। কীভাবে বের করতে পারি? আচ্ছা, তার আগে একটা মডুলার অ্যারিথমেটিক দেখে আসি। মডুলার অ্যারিথমেটিক,
মডুলার অ্যারিথমেটিক জিনিসটা এরকম যে দেখেন আপনার দুইটা নাম্বার যদি মড থাকে, দুটো নাম্বারের আপনি আলাদা আলাদা মড করে তার ওর মড করতে পারেন, একই অ্যান্সার আসবে। তাহলে দুইটা নাম্বার যোগ করলে কিন্তু বড় একটা নাম্বার হয়ে যায়। ওর বড় নাম্বারে মড করাটা কি কঠিন না, ক্যালকুলেটার হচ্ছে না। সেক্ষেত্রে কি আপনি ওটার আলাদা একবার মড করতে পারেন, এই নাম্বারে আলাদা একটা মড করতে পারেন। যে দুইটা আসবে ছোট ছোট মড করে যে অ্যান্সার আসবে সেটাকে যোগ করে আরেকবার মড করতে পারেন, তাহলে ইজি হয়ে যাবে। ঠিক আছে, কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে খুবই কাজে লাগে প্রবলেম সলভিংয়ে। অলওয়েজ এখান থেকে একটা প্রবলেম থাকে। এখন আরও কিছু জিনিসপত্র দেখাই, চলেন। উঠান আগে। একটা মোড করার ট্রাই করেন তো, 23⁻³ mod 30, যেটা একটু আগে আমি লিখছিলাম। ক্যালকুলেটার দেন না হাতে। 23⁻³ mod 23⁻³ mod 30, আগে যেটা লিখছিলাম। তেইশকে 3 বার গুণ করেন। কত মিনিট আছে আর ক্লাসের? আরও 1 ঘন্টা। এত বেশি ক্লাস কেন আপনাদের? হোয়াই? ওটাও কিন্তু আবার 3 ঘন্টা না? 1.5 ঘন্টা। এটা আপনার আগে থেকে হলো ক্লাস আপনার করা লাগে, মানে শিফট করা লাগে, বুঝছেন? মানে দিনের দিন শিফট করা যায় না, আমি এখন চাইলে শিফট করতে পারবো না। আগে থেকে মেইল পাঠায় তারপরে করা লাগে। আচ্ছা, তাহলে আমাকে একটু শুক্রবারে মনে করে দিন, মেসেজ দেওয়া গ্রুপে, আমি করে দেবো। ঠিক আছে? না, আজকে হবে না, নেক্সট শুক্রবার হবে, কারণ আজকে আমার আগে থেকে জানানো হয়নি। আচ্ছা, তাহলে দেখেন এটা আমি করে দিই। নর্মাল আমাদের ভাগশেষ করার নিয়ম কি? আমরা ভাগশেষ তো এইভাবে করি, তাই না? আমরা একটু আগে যখন করছিলাম 20 20, তারপরে দুইটা মাইনাস করলে যেটা থেকে 1, তার মানে অ্যান্সার কত? 1। এটা না ভাগশেষ করার নিয়ম? তাহলে এটা যদি আমরা ভাগশেষ বের করতে চাই তাহলে কী করতে হবে? 23⁻³ মানে কি? 23কে 3 বার গুণ করতে হবে। কত আসে এটা বলেন, ক্যালকুলেটর দিয়ে করেন। ওকে, এটা তাহলে আমাদের এটার ভাগশেষ বের করতে হবে। তাহলে 30কে 12,167কে উই উইল ডিভাইড বাই 30। তাহলে কতবার চাই বলেন? 121। এখানে হ্যাঁ, 30 দিয়ে কত দেবো প্রথমে? 4 বার। হ্যাঁ, 4 বার। তাহলে কত? 120। তাহলে 1 থাকলো 6 আর 7। আবার কতবার চাই জান তো? 5। 6 বার যায় না, 5 বার। 5 বার দিলে কত হয়? কত থাকে?
তাহলে অ্যান্সার কত? ওকে, তাহলে অ্যান্সার হলো 17। উঠাই ফেলুন সবাই। তাহলে এখন একটা করেন আপনারা, আমি তো অনেকগুলোই করলাম। এটা করেন। হ্যাঁ, এটা তো এখন তো মোবাইলে হয় কিনা আগে বলেন, এটা কি হাতে করা যাবে? পারভেজ মনে হয় করতে পারবে, হাতে করতে পারবেন আপনি? ও বুঝতেই পারতেছেন না। মোবাইল আসছে, কত আসছে? মোবাইল আসে, গুড। মোবাইল অনেক পাওয়ারফুল তাহলে বোঝা যাচ্ছে। আচ্ছা যাই হোক, এটা ক্যালকুলেটারে করাটা মনে হয় যাবে না, ক্যালকুলেটারে করা যাবে না। আর এটা হাতে করা প্রায় এক ঘন্টার মতো লাগতে পারে মনে হয়। বিশাল বড়, আপনার পুরো খাতা ভরে যাবে নাম্বারে। আচ্ছা, তাহলে আমাদের মডুলার অ্যারিথমেটিক ইউজ করে আমরা সহজে করতে পারি, ঠিক আছে? দেখেন এই ম্যাথ আমি মডুলার অ্যারিথমেটিক দিয়ে করবো। কীভাবে? 31 mod 30 না, এখন আমি 31 mod 30 পাওয়ারটা থাক, আমি তো এটাকে মড করতে পারি। এটাকে মড করলে আমরা কি আসবে এভাবে 31 mod 30, ঠিক আছে? আর তার মাথার উপর হলো 500 mod 30। মডুলার অ্যারিথমেটিক ইউজ করলাম। তাহলে 31কে যদি করি, 30 1 কে 30, হাতে থাকে কি 1, তার মানে 1, তাই না? তাহলে 1 টু দি পাওয়ার 500 mod 30। 1 টু দি পাওয়ার 500 কি 1ই তো হবে। 1কে যদি 30 দিয়ে মড করি তাহলে তো 1ই হবে, অ্যান্সার 1। এখানে আচ্ছা হ্যাঁ হতে পারে, সমস্যা নেই, এটা প্যারা নেই, এটা হলে হচ্ছে ঠিক আছে। হ্যাঁ আরেকটা শূন্য আসবে, হ্যাঁ ইয়েস ঠিক বলছেন। ঠিক আছে, দেখছেন তাহলে খুব সহজে করে ফেললাম। এটাতে মড করলাম ছোট করার জন্য। সো 31কে 30 দিয়ে মড করলে 1 থাকে, 30 1 কে 30 ভাগশেষ 1, আর তার মাথার উপর 500 ছিল mod 30। সো mod 30, এটা তো আগে থেকে ছিল mod 30 mod 30 mod 30, 500 টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার 500 হলো 1, আর 1কে যদি আপনি 30 দিয়ে মড করেন 1ই আসে। ছোট কোনো কিছুকে বড় দিয়ে মড করলে ছোটটাই থাকে। কে ইনফিনিট বলতেছে? ওর ক্যালকুলেশন পাওয়ার নাই, মানে ও হ্যাঁ ও ক্যালকুলেট করতে পারবে না, ওইটা ও তো পরিমাণ ক্যাপাসিটি নেই। এটা অ্যালগোরিদম করে কোড করে দেওয়া নাই ওর মধ্যে, আপনি কোড করে একটা ক্যালকুলেটর তৈরি করে ফেলতে পারেন, বাজারে এটা রিলিজ দিতে পারেন, যে মডুলার অ্যারিথমেটিক ইউজ করে ক্যালকুলেশন করে। সো আমি এক্সামে এই ধরনের কোশ্চেন দিব, ছোটো ছোটো মার্কস দিব, মানে 5 মার্ক বা 10 মার্ক এরকম একটা ম্যাথ দেবো, বলবো যে করেন, ঠিক আছে? বা হ্যাঁ 2-3টা ম্যাথ দেবো, বলবো যে মডুলাসটা বের করেন।
এখন দেখেন আমরা তো এইখানে একটা বড় নাম্বার ছিল তাই না, এখানে একটা বড় নাম্বার ছিল আর এখানে একটা ছোট নাম্বার ছিল, যারা মিস করতেছেন এটা এরপর কিন্তু আর পারবেন না। সো বড় নাম্বারটাকে ছোট নাম্বার দিয়ে মড করলে কোনো কিছু একটা পাবো, বাট এইখানে তো ছোট আছে 11, তো আমি 30 মড তো 13 করতে পারবো না, পারবো সম্ভব এটা? মানে 11 দিয়ে 13কে ভাগ করতে পারবো, বাট 13 দিয়ে কি 11কে ভাগ করতে পারবো না। এটা তো এটাই বোঝাচ্ছে তাই না, যে 13 দিয়ে ভাই তুমি 11কে ভাগ করো, তখন আবার এই অ্যাপ্রোচ হবে না, তখন আবার নতুন আরেকটা অ্যাপ্রোচ লাগবে। সেই অ্যাপ্রোচটা কি? সেটা হলো আপনার এরকম, যেটা আসে না সেটা মাইনাস যেটাতে মড করতে বলছে ওইটা, ওকে মড 13, তাহলে কত আসবে? -2 -2 টু দি পাওয়ার 7 মড 13, -2 টু দি পাওয়ার 7 কত আসে? -128 মড 13, ঠিক আছে। এখন আপনি -128কে 13 দিয়ে মড করতে পারবেন, মানে এখন কি বড় চলে আসছে না, মাইনাসটা থাকুক, 13 দিয়ে 128কে তো মড করতে পারবেন, এখন পারবেন না? কত আসে বলেন? 13 10কে 130, 13 × 9 কত আসে? 13 × 9 3 নং 27, হাতে থেকে 1 3, কি বলি? হ্যাঁ হাতে থেকে 2 117, 1 1 11। আচ্ছা, তাহলে আপনার যে 11 আসলো সেটা হলো মাইনাসটা আপনি বাদে চিন্তা করেন, এখন কিন্তু করা গেছে, কারণ এই পাশে বড় আসলে শুধুমাত্র আমরা এই মেকানিজম করতে পারি, আদারওয়াইজ কিন্তু করতে পারি না, ছোটো আসলে কিন্তু হবে না। এই জন্য আমরা এই পাশটা মাইনাস করে বড় করে নিলাম, মাইনাস আসছে বাট বড় মান তো আসছে আমার এটার থেকে, ঠিক আছে। এই জন্য 128কে আমি 13 দিয়ে ভাগ করে -11 আসলো, বাট আমার অ্যান্সার লেখার সময় কী হবে? অ্যান্সার লেখার সময় আমাদের এভাবে লিখতে হবে -11 আর যেটা দিয়ে মড করতে বলছিল 13, তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হবে 2, ঠিক আছে। হ্যাঁ প্লাস থাকলে আর মানে +11 থাকলে কোনো কিছু করা লাগতো না, মাইনাস থাকলে এটা দিয়ে জাস্ট যোগ করতে হয়, এটাই হলো পার্থক্য। ক্লাস আপনি যেটা উত্তর ওটাই স্যার। হ্যাঁ ওটাই। স্যার পরীক্ষা দিতে আমরা সরাসরি বসে দিয়ে স্যার ক্যালকুলেটর। হ্যাঁ করেন, সমস্যা নেই, এটা ক্যালকুলেটর দিয়ে করেন আপনি, বলেন এটা কত আসবে? কম্পিউটার দিয়ে করেন আপনি, যান ক্যালকুলেটর না, আপনার এই ল্যাবের কম্পিউটার দিয়ে করেন, মোবাইলে দেখেন। আসছে কত? আরে কীভাবে সম্ভব? ফোনে পারে স্যার, ফোনে আচ্ছা। এটা মনে হয় কি আপনি অ্যালগরিদম ফলো করছেন? মনে হয়। আচ্ছা এটা হাতে করেন, হাতে তো সহজ, ফোনের থেকে তাড়াতাড়ি হচ্ছে, আজিম করে ফেলছে, তাড়াতাড়ি করেন আপনারা। অনেকভাবে করা যায়, আরও অন্য উপায়ও আছে।
করতে পারছেন? -1 আর মাইনাস আসলে কি করা লাগে? প্লাস করে দেওয়া লাগে। তাহলে কত আসে? -1 প্লাস 243। 243 তো ওই যে -1-এর সাথে ওটা যোগ করতে হয় না? হ্যাঁ, তাহলে অ্যান্সার কত? 242। তাহলে পারছেন। ঠিক আছে, তাহলে এভাবে এগুলো করেন আপনারা নিজে নিজে বাসায়, পারবেন ইনশাল্লাহ। এটাও করেন, আরও কিছু দিয়ে দিই। যেগুলো দিচ্ছি সেগুলো একটু অ্যাসাইনমেন্ট আকারে করে আমাকে জমা দিন, মানে ওই তো আগে যেগুলো দিচ্ছি সবগুলোর সাথে একসাথে। হ্যাঁ, অ্যান্সার 242। ম্যাথগুলো করা লাগবে, ঠিক আছে? ম্যাথ না করে সরাসরি অ্যান্সার লেখা যাবে না পরীক্ষার হলে। এগুলো যদি আসে সামনে, ম্যাথ করা লাগবে, লাইন বাই লাইন করে পরে অ্যান্সার লেখা লাগবে। সরাসরি অ্যান্সার লিখলে হবে না, বুঝা গেল? সরাসরি লিখলে হবে না, ক্যালকুলেশন দেখাও লাগবে। ক্যালকুলেশনটাও একটা ইম্পর্টেন্ট পার্ট ক্রিপ্টোগ্রাফিতে। ক্রিপ্টোগ্রাফির ক্যালকুলেশন নিয়েও অনেক রিসার্চ হয়, যে কোন একটু সামনে এসে তুলে নেন, সামনে এসে তুলে নেন, ছবি তুলেন।